সময়টি 1900 সালের 15ই ডিসেম্বর। স্টিমার আর্চার ছুটে চলেছে গন্তব্যলেতাইয়ের দিকে। রাতের ঘন আঁধারিতে শান্ত সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন তখন খুঁজে বেড়াচ্ছিলেন কাঙ্ক্ষিত বাতিঘরের আলো। মাত্রই বছরখানেক আগে প্লান্নান দ্বীপপুঞ্জে বসানো লাইট হাউসের আলো তখন তার চোখে না পড়াতে একই সাথে তিনি অবাক আর হতাশ হলেন। বিষয়টি তিনি তার লগবুকে নোট করে রাখলেন। ডিসেম্বরের 18 তারিখে তার জাহাজটি বন্দরে এসে ভিড়ল। ক্যাপ্টেন নর্দার্ন লাইট হাউসের বোর্ডের কাছে প্লান্নান দ্বীপপুঞ্জের লাইট হাউসের আলো না দেখতে পাওয়ার বিষয়টি অবগত করে। তাৎক্ষণিক যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় নর্দার্ন লাইট হাউসের বোর্ড সিদ্ধান্ত নেয় প্লান্নান দ্বীপপুঞ্জের যেখানে ওই বাতিঘরটি অবস্থিত সেখানে একটি উদ্ধারকারী দল পাঠাবে। 20 ডিসেম্বর উদ্ধারকারী দলটি রওনা দেওয়ার কথা থাকলেও সমুদ্র উত্তাল আর আবহাওয়ার অবনতি ঘটায় ক্যাপ্টেন জেমস হার্ডি সিদ্ধান্ত নিলেন দুদিন পরে রওনা করার। এবং পরিকল্পনা মতো 26 ডিসেম্বর ক্যাপ্টেন হার্ডির হেমপুরার জাহাজটি নিয়ে সেই হার্লান দ্বীপপুঞ্জের এইলিনমুর দ্বীপে পৌঁছায়, যেখানে ওই লাইট হাউসটি অবস্থিত ছিল। দ্বীপটিতে পৌঁছা মাত্রই একটি অজানা আশঙ্কা তাদেরকে ঘিরে ধরে। কিছু বিষয় তাদের কাছে অস্বাভাবিক টেকে, যেমন তাদের জাহাজটি ফেরার জন্য ডকইয়ার্ডটি প্রস্তুত ছিল না, এমনকি তাদেরকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানানোর জন্য কেউ সেখানে উপস্থিত ছিল না। এমনকি পতাকা ওড়ানোর যে স্ট্যান্ডটি সেটিও শূন্য ছিল, সেখানে কোনো পতাকাও ছিল না। দ্বীপটি ছিল একেবারেই শান্ত আর নির্জন, কেননা স্থায়ী কোনো বসতি সেখানে ছিল না। 1899 সালে এই লাইট হাউসটি স্থাপন করার পূর্বে একমাত্র স্থাপনা হিসেবে ছিল সপ্তদশ শতাব্দীতে সেন্ট ফ্লান্নানের নির্মাণ করা একটি চ্যাপেল। হ্যাঁতি লাইট হাউসটি ছিল বলে সেখানে একটি পরিচালনা দল অবস্থান করত। যাই হোক, দ্বীপটিতে নেমে ক্যাপ্টেন হার্ডি ও তার দল, উদ্ধারকারী দল, তাদের কাজ শুরু করে দেয়। তাদের প্রধান কাজ ছিল বাতিঘরের 3 পরিচালক থমাস মার্শাল, জেমস ডুকার্ট এবং ডোনাল্ড ম্যাকআর্থারকে খুঁজে বের করা এবং তাদের কী পরিণতি ঘটেছে সেই বিষয়ে অবগত হওয়া এবং লাইট হাউসের লাইট কেন জ্বলেনি সে বিষয়টি খুঁজে বের করা। প্রাথমিক তদন্তের জন্য উদ্ধারকারী দলের সদস্য জেমস মোর বাতিঘরের দিকে এগিয়ে যান। বাহ্যিকভাবে কোনো সমস্যার দৃষ্টিগোচর না হওয়ায় তিনি বাতিঘরের ভিতরে প্রবেশ করতে এগিয়ে যান এবং লক্ষ্য করেন খুব স্বাভাবিকভাবেই ভিতর থেকে দরজা জানালাগুলো বন্ধ ছিল। তিনি কয়েকবার পরিচালকদের নাম ধরে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে তিনি ভিতরে শোবার ঘরে উঠিলেন এবং দেখতে পান বিছানাগুলো অগোছালো পড়ে আছে, যেন সদ্যই কেউ বিছানা ত্যাগ করে উঠেছে। অর্থাৎ শেষবার বিছানা ত্যাগ করে উঠার পর সেই বিছানাগুলো আর গুছানো হয়নি। সেই সাথে তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করেন বাতিঘরের ঘড়িগুলো রহস্যজনকভাবে থেমে আছে। বাতিঘরের আলো না জ্বালার সাথে পরিচালকদের গায়েব হয়ে যাওয়ার একটা গূঢ় সংযোগ আছে বলে সেই মোর ধারণা করেন। তিনি শোবার ঘর দিকে রান্নাঘরের দিকে এগিয়ে যান এবং দেখতে পান টেবিলে মাংস, আলু এবং পিকেলের প্লেট সাজানো রয়েছে, যেন এক্ষুনি কেউ খেতে বসবে। একটি উল্টে পড়া চেয়ার ছাড়া সেখানে অস্বাভাবিক আর কিছুই তার চোখে পড়েনি। কাজের ঘরে যথাস্থানে রাখা আছে বাতিঘরের লগ বই। সাধারণত লগ বইয়ে সমস্ত কিছু লিপিবদ্ধ থাকে। লগ বইটি পেলেই যেখানে সমস্ত রহস্য উদ্ঘাটন হওয়ার কথা, সেখানে উল্টো আরও জট পাকিয়ে দেয়। আরও একটু ঘুরে তিনি দেখতে পান বাতিঘরের মূল বাতিটি, অর্থাৎ যেটি দিয়ে সমুদ্রে নির্দেশ পাঠানো হয়, সেই বাতিটি জ্বালাবার জন্য প্রস্তুত রয়েছে। শুধু নেই সেই বাতিটি জ্বালাবার মতো কোনো লোক। কর্মীদের জন্য সংরক্ষিত, অর্থাৎ 3 জন পরিচালকের জন্য সংরক্ষিত 3টি ওয়েল কোটের একটি তো কোনো স্ট্যান্ডে জোড়ানো অবস্থায় রয়েছে। অর্থাৎ এই কর্মীদের সাথে যাই ঘটুক না কেন তারা প্রস্তুতি নেওয়ার মতো যথেষ্ট সময় পাননি, কেননা এই পরিচালকদের সাথে যাই ঘটুক না কেন 2 জন যদি বাইরেও গিয়ে থাকেন তবু একজন এই কোট পরিধান করা ছাড়া বাইরে যাওয়ার কথা নয়। তাছাড়া কমপক্ষে একজনের সার্বক্ষণিকভাবে এই লাইট হাউসে অবস্থান করার কথা, এটাই নিয়ম। তাহলে কি এমন ঘটেছিল সেদিন যে নিয়মের তোয়াক্কা না করে, জরুরি বিষয় বিবেচনায় না নিয়ে 3 জনকেই একসাথে সেই লাইট হাউসের বাহিরে আসতে হয়েছিল কিংবা আসতে বাধ্য হয়েছিল? ভিতরের অনুসন্ধান শেষে মোর ফিরে আসেন তার দলের বাকি সদস্যদের কাছে এবং ক্যাপ্টেন হার্ডি সহ
সবাই মিলে দ্বীপের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেও সেই পরিচালক 3 জনের কোনো সন্ধান বের করতে পারেনি। তারা বুঝে গিয়েছিলেন বাতিঘরের কর্মীদের সাথে চরম খারাপ কিছু করেছে, কিন্তু কোনো ক্লু না রেখে 3 জনের এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়াটাকে তারা কোনোভাবেই মেলাতে পারছিলেন না। ক্যাপ্টেন হার্ডি বাকি দলটিকে দ্বীপে অবস্থানরত রেখে তিনি পাশের দ্বীপে গিয়ে ঘটনার বিস্তারিত বিবরণ লাইট হাউস কর্তৃপক্ষকে টেলিগ্রাম করে। তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়া গেলেও সেই পরিচালক 3 জনের কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধারকারী দলটিকে আরও অধিকতর তদন্তের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এবার তারা লগবুকের লেখাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করে। ডিসেম্বরের 12 তারিখের লেখায় মার্শাল লিখেছেন, প্রচণ্ড বাতাস বইছে, এমন বাতাস গত 20 বছরেও আমি দেখিনি। এই ব্যাপারটি তাদের কাছে একটু অদ্ভুত ঠেকল। একজন অভিজ্ঞ নাবিক এবং একজন লাইট হাউসের পরিচালক ঝড়ের বাতাসে কান্নাকাটি করছেন, বিষয়টি তারা কোনোভাবেই মেলাতে পারছিলেন না। 13 তারিখ মার্শালের লেখায় ঝড়ের আরও বিবরণ পাওয়া যায়। তিনি লিখেছেন, ঝড় থেকে বাঁচার জন্য 3 জনই প্রার্থনায় বসেছে। এই ব্যাপারটাও একটু অদ্ভুত ঠেকল তাদের কাছে, কারণ সমুদ্র বিষয়ে অভিজ্ঞ 3 জন মানুষ তারা ঝড়ের জন্য প্রার্থনায় বসেছে, এমন ঝড়ের বিষয়টি একটু অদ্ভুত হয়ে ঠেকল তাদের কাছে। পরে তদন্তকারী দলটি খোঁজ নিয়ে জানতে পারে 12, 13, 14 তারিখে এই এলাকায় ঝড়ের কোনো নজির নেই। এমনকি 17 তারিখ পর্যন্ত সমুদ্র ছিল শান্ত। লগবুকের সর্বশেষ লেখাটি লেখা হয় ডিসেম্বরের 15 তারিখে। সেখানে লেখা, খুব সংক্ষেপে লেখা, ঝড় থেমে গেছে, সমুদ্র শান্ত, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। অথচ আশ্চর্যজনকভাবে সেদিন থেকেই বাতিঘরের আলো জ্বালতে দেখেনি স্টিমার আর্চারের নাবিকেরা। বিষয়টি ক্রমেই জটিল হতে থাকে তদন্তকারী দলের কাছে। দ্বীপে নৌকা বিরার জন্য যে 2টি ল্যান্ডিং ছিল তার একটি ছিল একেবারেই অক্ষত, যেখানে উদ্ধারকারী দলটি অবতরণ করেছিল। কিন্তু দ্বীপের অপর পাশে ল্যান্ডিংটি ঝড়ের তাণ্ডবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখতে পায় উদ্ধারকারী দলটি। এমনকি প্রায় 1 টন ওজনের একটি বিশাল পাথরখণ্ড তার নির্দিষ্ট জায়গা থেকে কিছুটা দূরে সরে গিয়েছে বলেও তাদের কাছে প্রতীয়মান হয়। কিন্তু তদন্তকারী দলটির কোনো খোঁজ পেতে এবারও ব্যর্থ হয় তারা। তদন্তকারী দলটির প্রতিবেদন প্রকাশের পরই শুরু হয় জল্পনা কল্পনা। কী ঘটেছিল সেখানে? কোনো অতিপ্রাকৃত ঘটনা, কোনো দানবীয় কিছু সমুদ্র থেকে উঠে এসে তাদের ধরে নিয়ে গেছে, কিংবা ভিন্ন গ্রহের কোনো প্রাণীর আগমন ঘটেছিল সেখানে? অতি যুক্তিবাদীরা যুক্তি দেয়, একা একা থাকতে থাকতে পরিচালক দলটি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে একে অন্যকে খুন করে সমুদ্রে ভাসিয়ে দেয়। লগবুকের অসংলগ্ন লেখাগুলো সেই মানসিক বিকারগ্রস্ততারই প্রমাণ। যদি তাই হতো তাহলে কোথাও ধস্তাধস্তির কোনো রকম চিহ্ন পাওয়া গেল না কেন? অবশেষে লাইট হাউস কর্তৃপক্ষ প্রকাশ করে সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যাটি। সম্ভবত ঝড়ের সময় পশ্চিম ল্যান্ডিংয়ের জিনিসগুলোর নিরাপত্তা রক্ষার্থে এই 3 জন পরিচালক বাহিরে বেরিয়ে আসে এবং ঝড়ের তাণ্ডবে আর ফিরতে না পেরে বানের জলে সমুদ্রে ভেসে যায়। কিন্তু সেই ব্যাখ্যাও আসলে যুক্তিতে টেকে না, কেননা বাতিঘরের অভিজ্ঞ কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে কেন ঝড়ের মধ্যে বাইরে যাবেন? তাছাড়া বাইরে যদি গিয়েও থাকেন 3 জন কেন যাবেন? একজনের তো সার্বক্ষণিকভাবে বাতিঘরে অবস্থান করার কথা। আর খুঁজে পাওয়া একমাত্র ওয়েলস্কিনের জ্যাকেটটি সে কথাই প্রমাণ করে। এছাড়াও খুঁজে পাওয়া লগবুক থেকে জানা যায় যে ঝড় শেষ হওয়া পর্যন্ত তারা বাতিঘরেই অবস্থান করছিল। এমনকি শেষ রিপোর্টটি তারা লেখেন 15 ডিসেম্বর তাদের বর্ণনা মতে ঝড় থেমে যাওয়ার পর। যদিও সেদিন থেকেই, এবং এটি বিশেষভাবে লক্ষণীয়, ঝড়ের সময়ও লাইট হাউস কার্যকর ছিল এবং যখন ঝড় থেমে গেছে তারপর থেকেই আর লাইট হাউসের আলো দেখা যায়নি। পশ্চিমের ল্যান্ডিংটি বা কবে বিপর্যস্ত হয়েছিল সেই ব্যাপারটিও নিশ্চিত করে কিছু বলা যায়নি। আর এসব প্রশ্ন বিগত 125 বছর যাবৎ রহস্যপ্রেমীদের খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তারপর এই বাতিঘরটি পুনরায় চালু হয়। তবে মানসিক চাপের কারণেই হোক আর বাতিঘরের ভয়ঙ্কর অতীতের কারণেই হোক, অনেক পরিচালক মাঝে মধ্যেই অভিযোগ করে তারা নাকি শুনতে পেয়েছে সেই হারিয়ে যাওয়া 3 জন পরিচালকের নাম ধরে প্রায়শই কে যেন ডাকাডাকি করে। তো বন্ধুরা, সমস্ত ঘটনাটি শুনে
আপনাদের কাছে আসলে কী মনে হয়?